আজকে এই ভিডিওটিতে কাম্য জনসংখ্যার ধারণাটি সম্পর্কে আলোচনা করব। তো কাম্য জনসংখ্যার এই ধারণাটি বিংশ শতাব্দীর প্রথম দিকে এডউইন ক্যানন সর্বপ্রথম এই কাম্য জনসংখ্যার ধারণাটি ব্যক্ত করেছিলেন। এর পরবর্তীকালে হিউ ডাল্টন এবং কার স্যান্ডার্স এই তত্ত্বের জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করে। এবারেতে আমরা জানব যে এই যে কাম্য জনসংখ্যা বলতে ঠিক কী বোঝায়। এই কাম্য জনসংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অপটিমাম পপুলেশন, এটা বলতে যেটা বোঝায় যে কোনো অঞ্চল বা দেশের সেই পরিমাণ জনসংখ্যাকে বোঝায় যা ওই অঞ্চল বা দেশের প্রাকৃতিক সম্পদ, মূলধন, উৎপাদন ক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান প্রভৃতিকে সর্বাধিক কার্যকরভাবে ব্যবহার করে, যাতে জনগণের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান সর্বোচ্চ থাকে। অর্থাৎ এই যে কাম্য জনসংখ্যা, কোনো দেশের কাম্য জনসংখ্যা বলতে সেই পরিমাণ জনসংখ্যাকে বোঝানো হয় যে পরিমাণ জনসংখ্যা হলে সেই দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, যে সেই দেশের যে মূলধন রয়েছে, উৎপাদন ক্ষমতা রয়েছে এবং প্রযুক্তিগত যে জ্ঞান রয়েছে, সেগুলিকে সর্বাধিকভাবে কার্যকর করতে পারা যায়, মানে সর্বাধিক কার্যকরভাবে ব্যবহার করতে পারা যায়, যাতে এই জনগণের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান সর্বোচ্চ থাকে। অর্থাৎ সেই পরিমাণ জনসংখ্যাটাকে কাম্য জনসংখ্যা বলে। আর এটা একটা আদর্শ পরিস্থিতি। এই যে কাম্য জনসংখ্যা হচ্ছে একটি আদর্শ পরিস্থিতি, যেখানে এই জনসংখ্যার সঙ্গে দেশের বিদ্যমান সর্ব সম্পদের সর্বোচ্চ ভারসাম্য থাকে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কল্যাণ সর্বোচ্চ হয়। অর্থাৎ একটা দেশের যে পরিমাণ সম্পদ আছে, সেই পরিমাণ সম্পদ সুষ্ঠুভাবে সেই দেশের যে পরিমাণ জনসংখ্যাকে ভরণ-পোষণ করতে পারে, তার তার একটা সুন্দর উন্নত জীবনযাত্রা দিতে পারে, এই পরিমাণ জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বলা হয়ে থাকে। আর এটা যখন হয়, কোনো দেশের ক্ষেত্রে যখন এটা হয়, তখন কি হয় যে সেই দেশের সম্পদ এবং জনসংখ্যার মধ্যে যে ভারসাম্যটা, সেটা সর্বোচ্চ থাকে। সর্বোচ্চ ভারসাম্য লক্ষ্য করা যায় এবং সেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং কল্যাণ, উন্নয়ন ইত্যাদি সমস্ত দিক সর্বোচ্চ পর্যায়ে থাকে। আরেকটা বিষয় দেখো যে এই কাম্য জনসংখ্যা সম্পর্কে এক বিশিষ্ট যে সম্পদ শাস্ত্রকার এবং অর্থনীতিবিদ এই জিমারম্যান বলছেন, দেখো যে এই মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে সাধারণভাবে কাম্য জনসংখ্যা বলে। আর এই যে কাম্য জনসংখ্যার এই যে পরিস্থিতিটা, এটা কোথায় দেখা যায়? দেখো, এই যে পশ্চিম ইউরোপীয় বিভিন্ন যে দেশগুলো আছে, মানে ইউরোপের বিভিন্ন দেশ, পশ্চিম ইউরোপের বিশেষ করে, সেইখানেতেই কাম্য জনসংখ্যা দেখা যায়। অর্থাৎ এই জিমারম্যানের কথাটাকে যদি ধরা হয় যে এই যে মানুষ জমির অনুপাত, অর্থাৎ একটা দেশের যে জমি আছে, সেই জমি যতটুকুনি মানুষকে আহ, ভরণ পোষণ করতে পারে, সেই জমি এবং মানুষের আদর্শ অবস্থাকেই সাধারণভাবে এই কাম্য জনসংখ্যা বলা হয়ে থাকে। মানে এটা একটা আদর্শ পরিস্থিতি, যেটা হলে সেই দেশেতে সমস্ত জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রা এবং আরও অন্যান্য যে সমস্ত আর্থসামাজিক যে ক্ষেত্রগুলো আছে, সেগুলো উন্নতির একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে, উন্নয়নের একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে। এবারেতে দেখো, এই যে কাম্য জনসংখ্যা নির্ণয়ের একটি সূত্র আছে। তো সেই সূত্রটা হচ্ছে, দেখো, যে অপটিমাম পপুলেশন ইজ ইকুয়াল টু পি প্লাস এ প্লাস সি ডিভাইডেড বাই ইএল প্লাস সিএল। তো এখানেতে পি বলতে মোট জনসংখ্যাকে বোঝাচ্ছে, এ বলতে মোট কর্মপ্রচেষ্টাকে বোঝানো হচ্ছে, সি বলতে সংস্কৃতিকে বোঝানো হচ্ছে, আর ইএল বলতে মোট কার্যকরী জমির আয়তন, আর সিএল বলতে জমির বহন ক্ষমতাকে বোঝানো হচ্ছে। তো এইভাবে এই সূত্রের সাহায্যে এই কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যায় আছে কিনা, অপটিমাম পপুলেশনে আছে কিনা, সেটা নির্ণয় করা হয়। এবং পাশের এই যে গ্রাফটা দেখো, এইটা দেখলে দেখতে পাবে এখানেতে এই যে কোনো দেশের জনসংখ্যার গ্রাফ যদি এইরকম হয়, মানে এরকম একটা পরিস্থিতি যদি থাকে, তাহলে দেখো এই যে জায়গাটা, এই যে পিক, যে এই যে জায়গাটা, এই জায়গাটায়
হচ্ছে কাম্য জনসংখ্যাকে নির্দেশ করে। আর যদি এর থেকে কম হয় এই জায়গাটা যেটা থাকে এটা হচ্ছে জনস্বল্পতা মানে জনসংখ্যার পরিমাণ কম। আর যদি এরকম অবস্থা যদি থাকে তাহলে এটা হচ্ছে জনাকীর্ণতা মানে অতি জনাকীর্ণতা মানে জনগণের পরিমাণ মানে অনেক বেশি হয়ে থাকে। তো কাম্য জনসংখ্যা হচ্ছে এই জনস্বল্পতা এবং জনাকীর্ণতার একটি মাঝামাঝি জায়গা, একটা ভারসাম্য অবস্থা, একটা আদর্শ জায়গা এই কাম্য জনসংখ্যা। এবারেতে এই যে কাম্য জনসংখ্যা আছে, এই কাম্য জনসংখ্যার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, সেগুলো এবার একটু দেখে নিই। তো ১ম হচ্ছে দেখো ১ম যে বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যায় পৌঁছায় তাহলে সে দেশের সম্পদ, প্রযুক্তি, শ্রম সম্পদের সঠিক ব্যবহার করে এই মাথাপিছু জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ হবে। পরের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে জীবনযাত্রার সর্বোচ্চ মান। মানে জীবনযাত্রার মান খুব উন্নত হবে। তো মাথাপিছু আয় যদি সর্বোচ্চ হয় মানে মাথাপিছু আয় সর্বোচ্চ থাকায় জীবনযাত্রার মানও সর্বোচ্চ হবে। অর্থাৎ খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের পাশাপাশি শিক্ষা, পুষ্টি, বিনোদনের মতন চাহিদাগুলি ভালোভাবে পূরণ করা সম্ভবপর হবে। অর্থাৎ মানুষের যে জীবনযাত্রা সেটার যে মান সেই মান বিভিন্ন ক্ষেত্রতে আরো বেশি উন্নততর হবে। শুধুমাত্র যে এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থানেই যে মানুষের যে প্রাথমিক যে চাহিদা সেগুলো তো মানুষ মেটাতে পারবেই। তার সঙ্গে, সঙ্গে আরো যে সমস্ত অন্যান্য যে আ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রয়েছে যেমন শিক্ষা, পুষ্টি এবং বিনোদনের মতন যে বিষয়গুলো সেগুলোরও চাহিদা খুব ভালোভাবে মানুষ পূরণ করতে পারবে যে দেশের জনসংখ্যায় কাম্য অবস্থায় রয়েছে। এবার দেখো কর্মসংস্থানের সুযোগ যেটা থাকে কর্মসংস্থান যে কাম্য জনসংখ্যায় দেশের সকল কর্মক্ষম মানুষকে উপযুক্ত কর্ম নিযুক্তিতে নিশ্চিত করে। অর্থাৎ বেকারত্ব প্রায় থাকে না বললেই চলে। অর্থাৎ সবাই কাজ করবে। অর্থাৎ দেশের সমস্ত কর্মক্ষম জনসংখ্যা হচ্ছে কাজ পাবে এবং তারা কাজকর্ম করবে। যে কারণে এদের সমাজেতে বা সেই দেশেতে বেকারত্ব থাকবে নাই। মানে থাকবেই না। কারণ দেখো যে কোন দেশের মানে যে সম্পদ রয়েছে, এই সম্পদ যে পরিমাণ জনসংখ্যাকে ভরণ-পোষণ করতে সক্ষম, তো জনসংখ্যাটা তো সেই পরিমাণই আছে। তো যে কারণেতে এই আদর্শ অবস্থাতে প্রত্যেকটা মানুষ, কর্মক্ষম মানুষ যারাই কাজ করতে চাইছে তারা প্রত্যেকেই কাজ পাবে। মানে কাজের কোনো অভাব হবে না। তো যে কারণে এতে দেশেতে বেকারত্বও থাকবে না। তারপরে দেখো সম্পদের পরিপূর্ণ ব্যবহার হবে। অর্থাৎ দেশের জমি, খনিজ, বনজ সম্পদ বা এবং আরো অন্যান্য যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার এই কাম্য জনসংখ্যাতে দেখা যায়। প্রত্যেকটা সম্পদ সঠিকভাবে, সঠিক পরিমাণেতে, সুনির্দিষ্টভাবে ব্যবহার হবে এবং এতে কোনো সম্পদ যেমন অব্যবহৃত থাকে না, তেমনি আবার কোনো সম্পদ অতিরিক্ত শোষণ মানে অতিরিক্ত ব্যবহারও হয় না। মানে সম্পদের অপচয়ও হবে না। মানে পরিমিত ব্যবহার হবে সেই দেশের সম্পদের। একটু ভেবে দেখো যে কতটা আদর্শ পরিস্থিতি হলে এই ধরনের একটা আদর্শ কাম্য জনসংখ্যার পরিস্থিতি তৈরি হয়ে থাকে এবং এটা শুধুমাত্র যে থিওরিটিক্যালি তা নয়, এটা কিন্তু পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এই কাম্য জনসংখ্যা কিন্তু দেখা যায়। মানে কাম্য জনসংখ্যার একদম কাছাকাছি সেই দেশের জনসংখ্যা থাকে। যে কারণে এতে দেখবে যে পশ্চিম ইউরোপের অনেক দেশ আছে যে সমস্ত দেশেতে বেকারের সংখ্যা অনেক কম, মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত, হ্যাঁ? অর্থনৈতিক দিক থেকেও সেই সমস্ত দেশ খুব উন্নত। এবার দেখো মানুষ জমির অনুপাত। মানুষ জমির অনুপাতের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য দেখা যায় যে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যা হয়, তাহলে মানুষ জমির আদর্শ অনুপাতকে নির্দিষ্ট করে। মানে যেটা জিমারম্যান বলছিলেন যে আদর্শ মানুষ জমির অনুপাত যখনই হবে, তখনই কিন্তু সেই দেশের জনসংখ্যা কাম্য অবস্থায় রয়েছে, কাম্য জনসংখ্যায় রয়েছে সেটা ধরে নেওয়া যাবে। অর্থাৎ কাম্য জনসংখ্যায় পৌঁছালেই মানুষ আর জমির আদর্শ অনুপাতকে নির্দেশ করবে। অর্থাৎ একটা দেশের বা একটা অঞ্চলের যে পরিমাণ কার্যকর যে জমি রয়েছে, সেই জমি যেটুকুনি পরিমাণ মানে যে পরিমাণ মানুষকে সুষ্ঠুভাবে ভরণ-পোষণ করতে সক্ষম, যাতে জমির ওপরেতে কোনো চাপ না পড়ে, তো সেই পরিমাণ যদি মানুষ থাকে সেইখানেতে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই মানুষ জমির যে অনুপাতটা হবে সেটা আদর্শ অনুপাত হবে। আর কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দেখো যে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে। অর্থাৎ কাম্য জনসংখ্যা সমাজের স্থিতিশীলতা নিয়ে আসে।
সম্পদের বন্টন সুষম হয়, এতে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। তো এটা এটা বলতে যেটা বোঝায় দেখো যে কাম্য জনসংখ্যায় থাকলে সবার ১ম এতে কি হবে? যে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। সবাই হচ্ছে ইনকাম করবে, সবাই কাজকর্ম পাবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তো যে কারণে সমাজের প্রত্যেকটা জিনিসের সুষম বন্টন লক্ষ্য করা যাবে। একটা স্টেবল কন্ডিশন সমাজেতে থাকবে। যে সমস্ত সামাজিক অস্থিরতাগুলো হচ্ছে মানে জনাকীর্ণতা মানে জনসংখ্যার পরিমাণ বেড়ে গেলে বা জনসংখ্যার পরিমাণ কমে গেলে যে সমস্ত সামাজিক অস্থিরতাগুলো, যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু কাম্য জনসংখ্যাতে দেখতে পাওয়া যাবে না। কারণ কাম্য জনসংখ্যাতে সমস্ত কিছুরই একটা আদর্শ আ মানে পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তো যেটার কারণেতে কি হবে যে সমাজের থেকে এই যে অর্থনৈতিক বৈষম্যটা অনেকটা কমে যাবে। যেহেতু প্রত্যেকে কাজকর্ম করবে, জীবনযাত্রার মানটা সবারই প্রায় সমান থাকবে। তো যেটার কারণেতে সম্পদের বন্টন সুষম হবে এবং সমাজেতে একটা স্থিতিশীল পরিস্থিতি সবসময় বিরাজ করবে। তো দেখো পরিবেশের উপর সর্বনিম্ন চাপ। এটা পরের যে বৈশিষ্ট্যটা যেটা রয়েছে দেখো যে গ্রাম্য জনসংখ্যায় পরিবেশ ও সম্পদের উপর অতিরিক্ত চাপ পড়ে না। সম্পদের ব্যবহারের ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রেই পরিবেশগত দিক বিবেচনা করার জন্য পরিবেশের সুস্থতা বজায় থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষিত থাকে। অর্থাৎ সম্পদের যে ব্যবহার সেটা বেশিও হচ্ছে না, কমও হচ্ছে না, পরিমিত ব্যবহার হচ্ছে। যেটার কারণেতে পরিবেশের উপরেতে যে ক্ষতি বা চাপ সেটাও অনেক কম হয়। তো যে কারণেতে পরিবেশটাও পরিবেশের যে সুস্থতা আছে পরিবেশের সেটাও কিন্তু বজায় থাকবে এবং একটা স্থিতিশীল মানে পরিস্থিতি থাকবে এই কাম্য জনসংখ্যাতে। যেটার কারণেতে হচ্ছে এই ভবিষ্যতের জন্যও এই সম্পদ সংরক্ষিত থাকবে। কারণ বর্তমান প্রজন্ম তো যতটুকুনি প্রয়োজন ততটুকুনি সম্পদ বিভিন্ন সম্পদগুলোকে ব্যবহার করছে। তো যেটার কারণেতে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে কিন্তু সম্পদ সুরক্ষিত থাকবে, সম্পদ সঞ্চিত থাকবে। যাতে সেই সমস্ত সম্পদ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে পারে। অর্থাৎ যে স্থিতিশীল যে মানে যে পরিস্থিতি যেটা হয় যেটা মানে স্থিতিশীল উন্নয়নের যে ধারণাটা, সেটা কিন্তু এই গ্রাম্য জনসংখ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও একটি স্থিতিশীলতা, একটা সাস্টেনেবিলিটি দেখতে পাওয়া যায়। যেটার কারণেতে ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু মানে সম্পদগুলোর ব্যবহারের থেকে বঞ্চিত হয় না। সম্পদের সংরক্ষণটা খুব ভালোভাবে এই গ্রাম্য জনসংখ্যাতে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো গতিশীল ধারণা। কাম্য জনসংখ্যা কিন্তু একটি গতিশীল ধারণা। তার কারণটা হচ্ছে দেখো যে এই কাম্য জনসংখ্যা আ একটি নির্দিষ্ট সময়ের জন্যই হচ্ছে প্রযোজ্য। যেমন নতুন সম্পদের আবিষ্কার হলে কাম্য জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে। আবার প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সম্পদ বিনষ্ট হলে জনসংখ্যা হ্রাস পেতে পারে। অর্থাৎ এই যে কাম্য জনসংখ্যা এটা কোনো দেশের ক্ষেত্রে কিন্তু লাইফ টাইম চলতে পারে না। এটা এমন একটা পরিস্থিতি যেটা আ যেটাতে যেটাতে দীর্ঘ সময়ব্যাপী কিন্তু এই কাম্য জনসংখ্যায় থাকাটা কিন্তু সম্ভব নয়। মানে থাকবে যেহেতু এটা গতিশীল একটা ব্যাপার, তো যে কারণেতে যেরকম দেখো এই নতুন সম্পদের যদি আবিষ্কার হয়, নতুন কোনো সম্পদ যদি মানুষ যদি উদ্ভাবন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাম্য জনসংখ্যা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তো যেটার কারণেতে এই কাম্য জনসংখ্যা আ যে পরিস্থিতিটা সেটার ব্যালেন্সটা কিন্তু অনেক সময়তে ডিসব্যালেন্স হতে পারে। হয়ে থাকে। এছাড়াও দেখো প্রাকৃতিক সম্পদের মানে প্রাকৃতিক যে বিপর্যয় হয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি সম্পদ বিনষ্ট হলে কাম্য জনসংখ্যা হ্রাস পেতে পারে। তো এইভাবে এই যে কাম্য জনসংখ্যার যে মানে যে স্থিতিশীলতাটা, এটা কিন্তু কোনো দেশের ক্ষেত্রে মানে লাইফ টাইম এর জন্যে কিন্তু থাকে না। যে একবার কাম্য জনসংখ্যায় পৌঁছে গেল মানে সেই দেশ আর কোনোদিন এই পরিস্থিতি থেকে আর মানে এই পরিস্থিতিতেই সারা জীবন থাকবে তা কিন্তু নয়। কারণ এটা গতিশীল ধারণা হওয়ার কারণেতে এই কাম্য জনসংখ্যা থেকে যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, তখন কিন্তু এর ব্যালেন্স ডিসব্যালেন্স হবে। কাম্য জনসংখ্যা কিন্তু সে আর থাকবে না। আবার যদি কমে যায় তার জনসংখ্যা তাহলে সেক্ষেত্রেও থাকবে না। তো এটা একটা গতিশীল ধারণা যেটা এর অন্যতম একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপরে দেখো এই কাম্য জনসংখ্যার যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতির কিছু নিয়ন্ত্রক আছে যে নিয়ন্ত্রকগুলো এই কাম্য জনসংখ্যার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা সেইগুলোকে একটু দেখে নিই। ১ম এ দেখো আছে যেটা হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা। অর্থাৎ এই কাম্য জনসংখ্যা এমন একটি বিষয় যে নিশ্চিতভাবে জনসংখ্যার পরিমাণ বলা সম্ভব নয়। অর্থাৎ কাম্য মানে কি পরিমাণ জনসংখ্যা হলে আমার আমার দেশ বা দেশ কাম্য জনসংখ্যায় পৌঁছাতে পারে, এটা কিন্তু বলা খুব মুশকিল আছে। নিশ্চিতভাবে কিন্তু বলা যায় না।
তবে কি এই যে জমির যে উৎপাদিকা যে শক্তি অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটির উপরেতে নির্ভর করে বলা যায় যে কোনো দেশ বা অঞ্চলের মোট কার্যকর জমির সাপেক্ষে যে পরিমাণ সম্পদ উৎপন্ন হয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যাই হলো কাম্য জনসংখ্যা। অর্থাৎ কি একটা দেশের মোট কার্যকর যে জমি আছে, উৎপাদনক্ষম যে কার্যকর যে জমি রয়েছে, সেই জমিটা সেই দেশের যে পরিমাণ জনসংখ্যাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে ভরণ-পোষণ করতে পারবে, ঠিক সেই পরিমাণ জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বলা হয়। এবার এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে বিভিন্ন দেশ বা অঞ্চল সাপেক্ষে ভিন্ন হতে পারে। ঠিক আছে? তো এইটা সেইজন্যই হচ্ছে এই যে কাম্য জনসংখ্যার যে বিষয়টা আছে এটা জমির উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে থাকে। তো অর্থাৎ উৎপাদন ক্ষমতা যে পরিমাণ জনসংখ্যাকে ভরণ-পোষণ করতে সক্ষম হবে সেই পরিমাণটাই হচ্ছে কাম্য জনসংখ্যা হয়ে যাবে। এরপর দেখো জৈব এবং অজৈব যে সম্পদগুলো আছে সেই সম্পদ। অর্থাৎ কাম্য জনসংখ্যা জমির ভৌত পরিমাণ ছাড়াও বিভিন্ন জৈব এবং অজৈব সম্পদকেও অন্তর্ভুক্ত করে। যেমন কি এই বনজ সম্পদ, খনিজ সম্পদ, বিভিন্ন প্রাণিজ সম্পদ। বিশেষ করে খনিজ সম্পদের প্রাপ্যতা যদি বেশি হয় তবে কাম্য জনসংখ্যাও বেড়ে যায়। আর ওই সকল সম্পদ বিনষ্ট হলে কাম্য জনসংখ্যার পরিমাণ কমে যায়। অর্থাৎ কি যে শুধুমাত্র যে জমির যে মানে পরিমাণ কার্যকর জমির পরিমাণই যে হচ্ছে কোনো দেশের কাম্য জনসংখ্যার পরিমাণকে নিয়ন্ত্রণ করে তা নয়। তার পাশাপাশি বিভিন্ন জৈব এবং অজৈব সম্পদ যেমন বনজ, খনিজ এবং প্রাণিজ যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোও কিন্তু কাম্য জনসংখ্যার পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো সাংস্কৃতিক উন্নয়ন যেটা অর্থাৎ কোনো দেশের পর্যাপ্ত এবং জৈব অজৈব সম্পদের যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও সংস্কৃতির উন্নয়ন অর্থাৎ শিক্ষা প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা অর্ধাবসায় প্রভৃতির অভাবেও কাম্য জনসংখ্যায় উন্নীত হতে পারে না। যেমন আফ্রিকার দেশসমূহ আমরা জানি যে আফ্রিকাতে বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদে ভরপুর আফ্রিকা দেশটা, কিন্তু তা সত্ত্বেও আফ্রিকা মহাদেশের যে সমস্ত দেশগুলো আছে তারা কিন্তু কাম্য জনসংখ্যায় পৌঁছাতে পারেনি, বিভিন্ন রকম সমস্যার সঙ্গে জুঝে চলেছে। তার মেইন কারণটা হচ্ছে এই সাংস্কৃতিক উন্নয়ন সেই অর্থে আফ্রিকায় হয়নি। অর্থাৎ আফ্রিকার বিভিন্ন দেশেতে শিক্ষার অভাব আছে, প্রযুক্তির অভাব রয়েছে। যেটার কারণেতে উন্নত যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা তাদের নেই। ঠিক আছে? তো যেটার কারণেতে তারা সেই সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছে না। যেটার কারণেতে কিন্তু সম্পদ থাকা সত্ত্বেও বিভিন্ন জৈব অজৈব সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সেই দেশ মানে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশগুলো আ কাম্য জনসংখ্যায় পৌঁছাতে পারছে না। তার একটা বড় কারণ হচ্ছে যে সাংস্কৃতিক দিক থেকে বিশেষত শিক্ষা প্রযুক্তির দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে। এরপরে দেখা যাচ্ছে মোট জনসংখ্যার একটি বিষয় রয়েছে যেটা কাম্য জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটি দেশের পর্যাপ্ত জমি এবং সম্পদ থাকা সত্ত্বেও যদি জনসংখ্যার পরিমাণ কম হয় তবে উৎপাদন ব্যবস্থা পর্যাপ্ত শ্রমিকের অভাবে বাধাপ্রাপ্ত হয় ও সীমিত উৎপাদন হয় যা কাম্য জনসংখ্যার উন্নয়নের পক্ষে একটি অন্তরায় স্বরূপ। অর্থাৎ কি দেখো যে দেশেতে সম্পদ আছে, পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, পর্যাপ্ত পরিমাণ এতে সেই সমস্ত দেশেতে মানুষজন শিক্ষিত মানে সাংস্কৃতিক দিক থেকেও তারা উন্নত, শিক্ষা প্রযুক্তির দিক থেকেও উন্নত। কিন্তু জনসংখ্যার পরিমাণটা হচ্ছে কম আছে। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা হলে কাম্য জনসংখ্যায় পৌঁছাতে পারা যেত, সেই জনসংখ্যার থেকেও কিন্তু জনসংখ্যার পরিমাণটা কম আছে। অর্থাৎ জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধিতে রয়েছে। তো সেটা যদি হয় তাহলে কি হবে? জনসংখ্যার পরিমাণ যদি কম হয় তাহলেও কিন্তু দেশের সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার কিন্তু হবে না। সেই কারণেতেও কিন্তু সেই দেশ কাম্য জনসংখ্যায় পৌঁছাতে কিন্তু পারবে না। অর্থাৎ কাম্য জনসংখ্যায় পৌঁছাতে গেলে সেই দেশের যে সম্পদ আছে সেই সম্পদের মানে সাপেক্ষে সম্পদের অনুপাতে কিন্তু জনসংখ্যাকে বাড়তে হবে, থাকতে হবে। কিন্তু সেটা যদি না থাকে তার থেকে যদি কম থাকে মোট জনসংখ্যা তাহলে কিন্তু সেই দেশ যে সব রকম সম্ভাবনা থাকা সত্ত্বেও কাম্য জনসংখ্যায় পৌঁছানোর সেই দেশ কিন্তু কাম্য জনসংখ্যাতে পৌঁছাবে না। আবার এর বিপরীতটাও হয় দেখো যে এই যে জমি বা সম্পদের তুলনায় যদি অত্যাধিক জনসংখ্যা হয় তাহলেও কিন্তু দেশের সম্পদের উপর চাপ তৈরি হবে এবং যতক্ষণ মানে যতই উৎপাদন করা হোক না কেন তার বিশাল জনসংখ্যার তুলনায় সামান্য হবে। ফলে সেই দেশও কাম্য জনসংখ্যাতে পৌঁছাতে পারবে না। অর্থাৎ সেখানেতে কাম্য জনসংখ্যার বদলেতে জনাকীর্ণতায় মানে অতি জনসংখ্যায় পরিণত হবে। যেমন বাংলাদেশ আছে, আমাদের ভারতবর্ষও রয়েছে। হচ্ছে আমাদের দেশ কিন্তু কাম্য জনসংখ্যাতে নেই। তার কারণটাই হচ্ছে আমাদের দেশের যে কার্যকর যে জমি রয়েছে, সেই জমি
যে পরিমাণ জনগণের সুষ্ঠুভাবে ভরণ-পোষণ করতে সক্ষম, তার থেকে বেশি পরিমাণ লোক আমাদের দেশেতে আছে। অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যা তার থেকে অনেক বেশি। তো যে কারণেতে আমাদের দেশেতে কিন্তু কাম্য জনসংখ্যার পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যায় না। এবং বিভিন্ন রকম অত্যাধিক জনসংখ্যা হওয়ার দরুন বিভিন্ন রকম সামাজিক, আর্থসামাজিক বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে যেটা আমরা জানি। তো এইটা যে মোট জনসংখ্যাটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট, অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা হলে মানে কাম্য জনসংখ্যায় পৌঁছাতে পারা যাবে, তার থেকে কম যদি থাকে তাহলেও কিন্তু কাম্য জনসংখ্যায় পৌঁছাবে না। আবার বেশিও যদি থাকে তাহলেও কিন্তু কাম্য জনসংখ্যায় পৌঁছাতে পারা যাবে না। কারণ কাম্য জনসংখ্যা একটা আদর্শ পরিস্থিতি যেখানেতে একটা ব্যালেন্স থাকতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে তোমাদেরকে কাম্য জনসংখ্যার যে ধারণাটি সেটাকে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।